আমি এরকম পেশেন্ট দেখেছি যারা প্রথম বিয়ে হওয়ার পর আমার কাছে আসে 2 মাস বা 3 মাস বা 4 মাসের মধ্যে এসেই তারা ভীষণ অ্যাংশাস হয়ে পড়ে এবং ভয় পেয়ে থাকে যে তাদের প্রেগন্যান্সি কেন আসছে না। তো এটি কিন্তু ঠিক নয়। তো আজকে আমাদের ডিসকাশন এটা নিয়েই হবে যে বিয়ের পর কিভাবে প্রেগন্যান্সি আসার বা এই জিনিসগুলোকে মডুলেট করা উচিত এবং কিভাবে এক্সপেকটেশনগুলো রাখা উচিত। নমস্কার, আমি ডক্টর অভিষেক ভদ্র। আমি একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মেডিকেল কলেজ হাসপাতালের এবং আমি প্র্যাকটিস করি তেঘরিয়া অঞ্চলে, বাগুইহাটি অঞ্চলে এবং সল্টলেক নিউটন অঞ্চলে। তো আমি আজকে ডিসকাস করব যে এই নর্মাল প্রেগনেন্সিটি আসে কিভাবে। সেটি বোঝার আগে একবার বুঝে নেওয়া উচিত যে প্রেগনেন্সিটি আসে কোন জায়গায়। তো প্রেগনেন্সি আসে এই জায়গাটিতে। এই জায়গাটির নাম কি? এন্ডোমেট্রিয়াল ক্যাভিটি বা ইউটেরাইন ক্যাভিটি। আর এই জিনিসটিকে বলা হয় ইউটেরাস, যার মধ্যে প্রেগনেন্সিটি থাকে। এই ছবিটি আপনারা এইখানে দেখতে পাচ্ছেন যে এই ফাঁকা জায়গাটির মধ্যে কিন্তু প্রেগনেন্সিটি আসবে। এই ইউটেরাসের দুপাশে দুখানা ফ্যালোপিয়ান টিউব থাকে এবং এই টিউবের পাশেই থাকে দুখানা ওভারি, একটি ডান দিকের ওভারি, একটি বাঁ দিকের ওভারি। ইউটেরাস শেষ হয় সার্ভিক্সে এবং সার্ভিক্স থেকে শুরু হয় ভেজাইনা। তো এই নর্মাল অ্যানাটমি ভীষণভাবে বোঝা উচিত যারা প্রেগনেন্সির জন্য ট্রাই করছেন। তো নর্মালি কি হয়, প্রত্যেক মাসে একটি ওভারির থেকে একটা ওভিউলেশন বা ডিম্বাণু বেরিয়ে আসে। সেই ডিম্বাণুটি একটা ফ্যালোপিয়ান টিউব দিয়ে এখানে ঢোকে। অন দ্য আদার হ্যান্ড, এখান থেকে ইন্টারকোর্সের পর সিমেন বা শুক্রাণু ঢুকে যায়, ঢুকে দিয়ে এই ফ্যালোপিয়ান টিউবের এই এন্ডটি দিয়ে ঢোকে। মাঝামাঝি অংশে এই শুক্রাণু আর এই ডিম্বাণু দুজনের মিলন হয়। এই দুটি যখন মিলন হয় তখন এখানে একটি ভ্রূণ তৈরি হয়। সেই ভ্রূণটি এরকমভাবে পেছন দিক দিয়ে আস্তে আস্তে এসে এই ইউটেরাসের মধ্যে স্থাপন হয়। তো সুতরাং এটিকে যদি আমরা ছবিতে দেখতে পাই তাহলে আমরা কি দেখব, যে প্রত্যেক মাসে এখান থেকে একটি ওভিউলেশন হবে বা এখান থেকে একটি ওভাম বেরোবে, বেরিয়ে এই ওভামটি এই টিউবের মধ্যে ঢুকবে, মোটামুটি এরকম জায়গায় থাকবে। এখান থেকে সিমেন্ট ঢুকবে, সিমেন্ট ঢুকে তারা এই রাস্তা দিয়ে গিয়ে এই টিউবের এইভাবে যাবে, গিয়ে এরকম জায়গায় এদের একটা মিলন ঘটবে, একটি ভ্রূণ তৈরি হবে। ভ্রূণটি আবার এই পেছন দিকে এসে এখানে প্রতিস্থাপন হবে। তো সুতরাং এখানেই বাচ্চাটি আস্তে আস্তে বড় হবে। এটি নর্মালভাবে হয়। সুতরাং কোনো মহিলার যদি ওভিউলেশন ঠিক থাকে, কোনো মহিলার যদি টিউব ঠিক থাকে, কোনো মহিলার যদি ইউটেরাস এবং তার সংলগ্ন এরিয়াগুলো ঠিক থাকে এবং সেই হাজব্যান্ডের যদি সিমেন্ট ঠিক থাকে, তাহলে বাচ্চা আসা শুধু সময়ের অপেক্ষা। এতে এত অ্যাংজাইটি করার কিচ্ছু নেই। স্ট্যাটিস্টিক্স হিসেবে দেখা গেছে যে বিয়ের প্রথম বছর যদি আনপ্রোটেক্টেড রেগুলার সেক্সুয়াল ইন্টারকোর্স হয় তাহলে বাচ্চা আসার চান্সেস অ্যাজ হাই অ্যাজ 90%। 90% মানে কি, যদি 100টি কাপল চেষ্টা শুরু করে, 1 বছরের মধ্যে 90টি কাপল কিন্তু প্রেগনেন্সি আনতে পারবে। পড়ে থাকবে 10 জন কাপল। সেই 10 জন কাপল যদি পরের বছরও চেষ্টা করে তাহলে 80% সাকসেস রেট, তার মানে 8 জন, 10 জনের মধ্যে 8 জন প্রেগনেন্ট হবে, পড়ে থাকবে বাকি 2 জন। তার মানে সেই দুটো কাপলের কিন্তু 2 বছরের পরেও প্রেগনেন্সি এলো না। তো হিসেব অনুযায়ী বা আমাদের চিকিৎসার অনুযায়ী এই দুজনের কিন্তু ইনফার্টিলিটির চিকিৎসা বা ইনভেস্টিগেশনস প্রয়োজন। দুর্ভাগ্যবশত আমাদের এখানে বা আমাদের দেশে কি হয় সেটা হচ্ছে, প্রথম থেকেই আমাদের সোশ্যাল স্ট্রাকচারের জন্য বা আমাদের কমিউনিটির জন্য বা আমাদের চিন্তাধারার জন্য আমরা ভীষণভাবে অ্যাংশাস হয়ে পড়ি যে বিয়ে হয়ে গেছে এখনও বেবি আসছে না কেন। এই যে সোশ্যাল প্রেশার, কালচারাল প্রেশার, মা বাবা, শ্বশুর শাশুড়ি, দাদা দিদি, দাদা বৌদি, বাড়ির আশেপাশের লোক, রিলেটিভস, বোন ভাই, ওদিকে ফ্রেন্ডস, এই সবের চাপে তখন কিন্তু কাপলটি অ্যাংশাস হয়ে পড়ে। এই অ্যাংশাস হয়ে পড়লে কি অসুবিধা হয়, যে এই ওভিউলেশনটি যেটি ঠিক সময় হওয়ার কথা ছিল সেটি ঠিক সময় হয় না, বরঞ্চ সেটি হতে দেরি হয়ে যায়। এবং তখন তারা ভয় পেয়ে কোথায় যায়, যে ডাক্তারদের কাছে পরামর্শ নিতে যায়। এবং সমস্ত ইনভেস্টিগেশনগুলোর মধ্যে যদি AMH রিপোর্টেড হয়ে যায় তাহলে সেই AMH নিয়ে তারা আরও চিন্তান্বিত হয়ে পড়ে যে আমার AMH কম, আমার প্রেগনেন্সি আসতে বোধহয় অসুবিধা হবে। কিন্তু এখানে এটাই বুঝতে হবে যে আমার এই স্ট্যাটিস্টিক্সের কথাগুলো আপনারা মনে রাখবেন। প্রথম বছরে 90%, পরের বছরে 80%, এতটা চান্স অফ সাকসেস।
যারা রেগুলার আনপ্রোটেক্টেড সেক্সুয়াল ইন্টারকোর্স করছে। সুতরাং এই সাকসেসটাকে যদি আপনারা মাথায় রাখেন এবং অ্যাংজাইটিটাকে সরিয়ে রাখেন, তাহলে প্রেগনেন্সি আসা শুধু সময়ের অপেক্ষা। অনেকেরা তো এরকমও অ্যাংশাস হয়ে যায় যে ঠিকমতো খাওয়া দাওয়া, ঠিকমতো সকালে ওঠা, অ্যাক্টিভিটিস করা, কাজে যাওয়া, তারপরে বাড়িতে ফিরে এসে নিজেদের মধ্যে সম্পর্ক, এগুলো খারাপ হতে শুরু করে। তো সুতরাং এখান থেকে শিখতে হবে যে নর্মাল প্রেগনেন্সি আসার জন্য একদম ঠিকঠাকভাবে জীবনযাপন করতে হবে, ঠিকভাবে চলতে হবে। একটি হাজব্যান্ডের বা একটি ছেলের জন্য যেটা সবথেকে ইম্পর্ট্যান্ট, তার অ্যাডিকশানসগুলোকে সরিয়ে রাখা। যেমন আমরা খুব দেখেছি যে সিগারেট স্মোকিং বা খৈনি, গুটখা এগুলো ভীষণভাবে কমন এবং র্যাম্প্যান্ট ইন আওয়ার সোসাইটি। তাহলে এই সিগারেট খাওয়া একদম বন্ধ করে দিতে হবে। অনেকে বলে যে না, আমি তো ভীষণ কম খাই, না খাওয়ার মতো, বাইরে খেয়ে আসি। না, বিষ অল্পই খেতে হয়। সুতরাং এটা কখনোই ঠিক যুক্তি নয় যে আমি অল্প খাই। তো সিগারেট একদম স্টপ করতে হবে যদি সিমেন্ট প্যারামিটার্স বা সিমেন্ট কোয়ালিটি ঠিক রাখতে হয়। অন দ্য আদার হ্যান্ড, একজন ওয়াইফ বা মহিলার কি ঠিক রাখা উচিত? তার নিজের ওয়েট। তার অ্যাংজাইটি থাকা উচিত না যেরকম, সেরকম তার ওয়েটের ওপরেও তার নজর থাকা উচিত, কন্ট্রোল থাকা উচিত। ওজন মেনটেন রাখার জন্য, একটি ঠিক ওজন মেনটেন রাখার জন্য আমাদের স্ট্যাটিস্টিক্সে দেখা গেছে যে 60 মিনিটস অফ ওয়াকিং পার ডে ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। অন দ্য আদার হ্যান্ড, কোনো মহিলাকে যদি ওয়েট রিডাকশন করতে হয়, মিনিমাম 90 মিনিটস অফ ওয়াকিং ইজ ইম্পর্ট্যান্ট। কিন্তু এটা মনে রাখতে হবে, শুধু ওয়াক করলে চলবে না বা শুধু হাঁটলে চলবে না। খাওয়া দাওয়ার ওপর ভীষণভাবে সংযম রাখতে হবে। মেইনলি কোন পার্ট অফ দ্য ডায়েট? কার্বোহাইড্রেট। তো কার্বোহাইড্রেট পোর্শন অফ দ্য ডায়েটটাকে ভীষণভাবে কমে নিতে হবে। তো কী কী থাকবে কার্বোহাইড্রেটের মধ্যে? মিষ্টি, চিনি, ভাত, রুটি, লুচি, পরোটা, ম্যাগি, চাউমিন, নুডলস, বিরিয়ানি, ফাস্টফুড, এই জিনিসগুলো ভীষণভাবে খেতে ইচ্ছে করলেও এগুলো কিন্তু একদম কমিয়ে ফেলতে হবে। দরকার হলে সপ্তাহে একবার অল্প করে খেতে হবে। তা আমি তাহলে খাবো কি? খেতে হবে মেইনলি প্রোটিনস, মেইনলি ফাইবার্স, ভিটামিনস, মিনারেলস, যেগুলো ফলের মধ্যে আছে, গ্রিন ভেজিটেবলসের মধ্যে আছে, নানা রকম ডালের মধ্যে আছে, মাছ, মাংস, ডিম, দুধ, সয়াবিন এগুলোর মধ্যে আছে। সুতরাং এই খাওয়া দাওয়াগুলো করে কার্বোহাইড্রেট ভীষণভাবে কম করে নিজের ওয়েট যদি মেনটেন করতে পারেন, তাহলে কিন্তু আপনার ওভারি ভীষণ ভালো পারফর্ম করবে। ওভারির কোয়ালিটি মানে ওভিউলেশন বা মানে ডিম্বাণুর কোয়ালিটি ভীষণভাবে ভালো হবে। তো ডিম্বাণুর কোয়ালিটি যদি ভালো হয় আর শুক্রাণুর কোয়ালিটিও যদি ভালো হয়, তাহলে আবার আমি যেটা বললাম যে প্রেগনেন্সি আসা শুধু সময়ের অপেক্ষা। এবার চলে আসি টিউব নিয়ে। টিউবটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটি ফ্যাক্টর। পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ, যেটা মেয়েদের ভীষণ কমন, তলপেটে ব্যথা, সাদা স্রাব, এগুলো যদি খুব অতিরিক্ত মাত্রায় হয়, তাহলে আমাদের সন্দেহ হয় যে হয়তো টিউবগুলি ক্ষতিগ্রস্ত হলেও হতে পারে। একটা কথা খুব বোঝা উচিত যে টিউব কিন্তু একবার ক্ষতিগ্রস্ত হলে, মানে রাস্তাটাই যদি ঠিক না থাকে শুক্রাণু আর ডিম্বাণুর যেখানে মিলছে, তাহলে কিন্তু প্রেগনেন্সি আসতে খুবই অসুবিধা হবে। কিন্তু একজন হেলদি কাপল, মানে একজন হেলদি পুরুষ বা একজন হেলদি মহিলার কিন্তু প্রথমেই আমরা ভেবে নিই না যে তার টিউব খারাপ। সুতরাং টিউব ঠিক আছে, ওভারি ঠিক আছে, ইউটেরাস ঠিক আছে এবং সিমেনও ঠিক আছে, প্রেগনেন্সি আসা শুধু সময়ের অপেক্ষা। অ্যাংজাইটি করলে কি হয়? অ্যাংজাইটি করলে যে হরমোনের তারতম্য, যেমন ফলিক্যাল স্টিমুলেটিং হরমোন আর লুটিনাইজিং হরমোন, যেগুলো আমাদের ব্রেইন থেকে নেমে আসে এবং ঠিক সময় নেমে আসার জন্য মেয়েদের ওভিউলেশনটি হয়, সেটি ডিলেড হয়ে যায়। তাহলে এই হরমোনাল যদি ফ্লাকচুয়েশনসগুলো ঠিক রাখতে হয়, তাহলে অ্যাংজাইটি করা যাবে না। কেন বাচ্চা আসছে না? কতদিনে বাচ্চা আসবে? অন্যদের এসে গেল, আমার কেন আসছে না? এই মাসেই আসতে হবে, সামনে উইন্টারের মধ্যেই আসতে হবে, সামারের মধ্যেই আসতে হবে, এরকম এত অ্যাংজাইটি করলে চলবে না। অন দ্য আদার হ্যান্ড, যে কাজটা আপনারা করছেন, যারা ওয়ার্কিং, যারা নন ওয়ার্কিং, যে কোনো, তাদেরকে সেই কাজে মনোযোগ দিতে হবে, অন্যদিকে মনটিকে সরিয়ে রাখতে হবে। বাচ্চা নিয়ে চিন্তা করলে কিন্তু বাচ্চা আসবে না। যদি আপনি অন্যদিকে মন দেন, তাহলে দেখবেন যেই মাসে আপনি সবথেকে কম চেষ্টা করেছেন, সেই দিন হয়তো চলে এসেছে। আমি একটা কথা বারবার বলছিলাম যে রেগুলার আনপ্রোটেক্টেড সেক্সুয়াল ইন্টারকোর্স, এর মানে কতটা ফ্রিকোয়েন্সিতে ইন্টারকোর্স করা উচিত? এর মানে এটাই যে একটি সপ্তাহে 3 থেকে 4 বার বা 2 থেকে 3 বার হলেও এনাফ। কিন্তু এরকম কখনোই করা উচিত না যে অ্যাংশাস হয়ে গিয়ে আমি রেগুলার মানে একদম দিনে 2 বার বা পরপর দিনে, এগুলো করলে কিন্তু হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা বেশি। তো আমরা কিভাবে সামারাইজ করব? যে আপনারা যারা নতুন বিয়ে করছেন বা জাস্ট বিয়ে হয়েছে,
তারা অ্যাংশাস হবেন না। আবার স্ট্যাটিস্টিক্স মনে রাখুন যে প্রথম বছরে 90%, পরের বছরে 80%। সুতরাং যদি ডাক্তারের কাছে এসে কিছু ইনভেস্টিগেশন করতেই হয়, তাহলে বেসিক প্রি প্রেগন্যান্সি ইনভেস্টিগেশনস করুন। একটি কথা ভীষণভাবে আমি সবাইকে বলি যে থ্যালাসেমিয়া পরীক্ষাটি করবেন অবশ্যই হাজব্যান্ডের এবং ওয়াইফের বিয়ের জাস্ট পরপর না হলেও বিয়ের আগেও করা উচিত। কুষ্টি না মিলিয়ে থ্যালাসেমিয়া পরীক্ষা করা উচিত, ব্লাড গ্রুপ পরীক্ষা করা উচিত। এগুলো হলেই আমরা একটি সুন্দর সন্তানের জন্ম দিতে পারব। আশা করি আপনাদের এই ডিসকাশনটি ভালো লাগলো। আবার আমাদের পরবর্তী দেখা হবে। নমস্কার।